শেখ হাসিনার প্রসঙ্গটা কেন আসছে? প্রথমত হলো যে তিনি গত ২ দিনে আরো দুটো আপনার ক্লিপ আসছে, যে দুটো ক্লিপের একটু বিশ্লেষণ প্রয়োজন। কারণ কথাগুলোর মধ্যে একটু ডিফারেন্ট আছে, আঁচ আছে, ডিফারেন্ট সাউন্ড আছে, ডিফারেন্ট অ্যাপিল আছে। যে কারণে এই দুটো জিনিসকে আমি দুটো ক্লিপকে নিয়ে একটু আলোচনা করতে চাই। এবং একইভাবে যেন শেখ হাসিনা এই সময়ের মধ্যে আমার ধারণা ভারত এবং বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব। যে কারণে আসলে প্রায় উনি সাবজেক্ট হচ্ছেন। উনি আরো গত দুইটা ক্লিপ ওনার নতুন আমার কাছে আমি শুনেছি, সেটা নিয়ে আমি একটু বিশ্লেষণ করি। আর হলো তিনি এখন যে সারা ২ দেশের বিশেষ করে এবং ইন্টারন্যাশনালি সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব, আলোচিত নেতা, আলোচিত নির্বাসিত নেতা, আপনি যেভাবে তাকে বলেন, এবং ডিফায়েন্ট নেতা, যিনি এখনো সেই মনোবল রাখেন, যে মনোবলে এখনো উনি মনে করেন যে বাংলাদেশে উনি নেতৃত্ব দিতে পারবেন। এবং তাকে নিয়ে মানে ভারতের কূটনৈতিক মহলে তিনি সাবজেক্ট, বাংলাদেশের কূটনৈতিক মহলে তিনি সাবজেক্ট, ভারতের রাজনৈতিক মহলে তিনি সাবজেক্ট, বাংলাদেশের রাজনৈতিক মহলে তিনি সাবজেক্ট, ভারতের মিডিয়াতে উনি সাবজেক্ট, বাংলাদেশের মিডিয়াতে উনি সাবজেক্ট, বাংলাদেশের টকশোবাজদের কাছে, আমার মতো টকশোবাজদের কাছে তিনি সাবজেক্ট, বাংলাদেশের ভারতের টকশোগুলোতেও তিনি সাবজেক্ট, ভারতের কি বলে অনলাইন নিউজ আউটলেটগুলিতে তিনি সাবজেক্ট। তো তিনি আসলে মানে একটা সাবজেক্ট এখন সবার আলোচনার বিষয়। তার দেশে ফেরা প্রস্তাব, তাকে প্রত্যর্পণের প্রস্তাব, তার প্রত্যাবর্তনের বিষয়, মানে এই সবই এখন পর্যন্ত, কালকে পর্যন্ত বা বাংলাদেশের আজকে পর্যন্ত সর্বত্র বাংলাদেশে উনি আলোচিত ব্যক্তিত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, সর্বত্র ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে। যাই হোক, সেই উনি যেহেতু এত আলোচিত, তো স্বাভাবিকভাবে ওনাকে ফলো করারা আমার মতো ধরেন আমি বিশ্লেষণ করি ওনার বক্তব্যগুলো, উনি কি বলেন, কি বলছেন, উনি কি দিক নির্দেশনা দেন, সেগুলো আমি খেয়াল করার চেষ্টা করি। যদিও অনেকে বলেন তিনি এখন ক্ষমতাচ্যুত, তার নিয়ে এত আলোচনার কিছু। তিনি ক্ষমতাচ্যুত হন আর যাই হন, তিনি সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব বাংলাদেশে এখন, তারেক রহমান নয়। আমি একদম ডেফিনেটলি বলি, মানুষের ঘরে ঘরে শেখ হাসিনা হলো আলোচিত ব্যক্তি, তারেক রহমান হলো নেগেটিভ চরিত্রের আলোচিত ব্যক্তি। নেগেটিভ, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, সবকিছুতে তারেক রহমানকে এখন ব্লেম করার একটা আছে। আর অন্যদিকে শেখ হাসিনা যাকে মানে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, তিনি কিন্তু ধীরে 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 কিন্তু আবার তার পুরো ব্যক্তিত্ব নিয়ে ফেরত আসছেন, যে তার আমলেই বরঞ্চ এখনকার চেয়ে তার আমল ভালো ছিল। কি আইন শৃঙ্খলায়? কারণ মানুষ কিন্তু কূটনীতি দিয়ে ভাত খাচ্ছে না। মানুষ তারেক রহমান ভারত গেল কি গেল না, সাধারণ মানুষের কিছু আসে যায় না। বরং বাংলাদেশে গ্যাস নাই, এটা মানুষের আলোচনার বিষয়। বাংলাদেশে জিনিসপত্রের দাম বৃদ্ধি, সেটা আলোচনার বিষয়। বাংলাদেশে বিদ্যুৎ নাই, এটা আলোচনার বিষয়। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, এটা আলোচনার বিষয়, খুবই খারাপ, মানে আপনি নর্মালি চলতে পারেন না, এটা হলো আলোচনার বিষয়। সো যেহেতু এই পুরো বাংলাদেশে যেগুলো আলোচিত বিষয়, সেই আলোচিত বিষয়তে তারেক রহমান হলেন ডাউনওয়ার্ড ব্যক্তিত্ব, আর এই সব আলোচনার বিষয়ে শেখ হাসিনা হলো আপওয়ার্ড ব্যক্তিত্ব। তিনি তার আমলে ভালো ছিল, এই কথাটাই কিন্তু এখন ঘরে ঘরে মানুষের মুখে মুখে আসছে। যারা তার বিরোধিতা করে তারাও কিন্তু বলছেন। সেই হিসাবে এবং কূটনীতিতে তারেক রহমানের ভারত সফর, অমুক সফর তমুক সফর নিয়ে যে কথাগুলি হচ্ছে, যে আলোচনা, সেখানেও শেখ হাসিনা প্রসঙ্গ, মানে শেখ হাসিনা একমাত্র প্রসঙ্গ, যেটাকে বাংলাদেশ বলছে তারেক রহমানের ভারত সফরের একমাত্র যে শর্ত মানলে তারেক রহমান ভারত সফর হয়ে যাবে, মানে এটা একটা শর্ত দেওয়া হয়েছে ভারতকে। যে ভারত এখন কাঙ্গাল হয়ে আছে তারেক রহমানের সফর নেয়ার জন্য। হতে পারে ভারতের কাঙ্গালি মানে তো থাকতেই পারে, বা বাংলাদেশে যাব না অভিমান থাকতে পারে। বাংলাদেশের ওই যে ঠোঁট বায়োগরা বাচ্চা আছে না, যে ঠোঁট বায়োগরা থাকে, খাবো না, আমি খাবো না, আমার আদর না করলে খাবো না, আমার এটা দিলে, আমার কলা না দিলে খাবো না, আমার ওটা না দিলে। তারেক রহমানদের বা বাংলাদেশের চরিত্রটা এইভাবে কিন্তু ইন্টারন্যাশনালি পরিচিত হচ্ছে। আরেকবার স্বাদ দিলে খাইবো মা, হ্যাঁ আমার যদি এইটা দাও তাহলে আমি আসবো, শর্ত দিচ্ছি অমুক। সফরে যাবেন আপনি বলবেন আমি সফরে এখন যাবো না, শর্ত দেওয়ার কি আছে? বাট এগুলো মানে ঠোঁট ফলানো অভিমানের মতো। ভারতের সাথে কি সম্পর্ক আমি জানি না, এটা ঠোঁট ফলানো সম্পর্ক। তো সেইখানে শেখ হাসিনা এই সর্বত্র কিন্তু উজ্জ্বল হচ্ছে। তো শেখ হাসিনা সর্বশেষ যে দুটো ক্লিপে ওনার শুনেছে, সেই দুটা ক্লিপ আপনাদেরকে শোনায় এবং সেই হিসাবে আমরা বিশ্লেষণটা করব। দুটো ক্লিপের মধ্যেই ওনার কিছু মেসেজ আছে, খেয়াল করে দেখেন, আমি চেষ্টা করবো এখন। নির্ভরশীল করতে চায়, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা করতে চায় এবং খাদ্যের
আওয়ামী লীগ দেশকে আত্মনির্ভরশীল করতে চায়, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা করতে চায়, এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম বলেই আমরা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছিলাম, সেরেস পুরস্কার আমরা পেয়েছিলাম। কেন? আমরা কৃষিতে যথেষ্ট আমাদের সাফল্য দেখেছি। আজকে আবার সেই উৎপাদন কমে গেছে, আমাদের এখন ভিক্ষার ঝুলি নিয়ে নামতে হচ্ছে, বাংলাদেশকে ভিক্ষার ঝুলি নিয়ে নামতে হচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের জন্য সব থেকে দুঃখের, সব থেকে লজ্জার। এই লজ্জা থেকে দেশকে উদ্ধার করতে হবে, দেশের মানুষকে আবার তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, এবং সেটাই আমরা ফিরিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। আর সেই সাথে আরেকটা কথা বলবো, আজকে একটার পর একটা আওয়ামী লীগ নেতার কর্মীকে হত্যা করা হচ্ছে। এই হত্যা যারা করছে তাদের নাম, ঠিকানা সবকিছু হিসাব রাখতে হবে। আর যে সমস্ত এলাকায় হচ্ছে সেখানকার পুলিশ বা যারা কর্মরত তারা কারা, তাদেরও নাম ঠিকানা রাখতে হবে। এগুলির বিচার একদিন হবে, আদালতের কাঠগড়ায় এদের সবাইকে দাঁড়াতে হবে। এত অন্যায়, এত অবিচার চলতে দেওয়া যায় না। এত মায়ের কোল খালি করছে তারা। আজকে সারা বাংলাদেশে শুধু লাশ, তুরাগ নদীতে লাশ, বুড়িগঙ্গায় লাশ, বিভিন্ন নদীতে লাশ, পুকুরে লাশ, জঙ্গলে লাশ, যেখানে দেখো শুধু লাশ আর লাশ। বাড়ির ঘরের ভিতরে লাশ। ছেলেকে পেল না, মাকে কুপিয়ে মারলো, ছেলেকে পেল না, বাবাকে মারলো, মা, বোন, স্ত্রী, তাদের উপরে জুলুম, অত্যাচার। এই অত্যাচার সহ্য করা হয় না। এর বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। কাজে কৃষকদের কাছে যেতে হবে। আওয়ামী লীগ সরকার কৃষকদের I don't know what happens. জন্য কি কি করছে সেটা তাদের কাছে লিখে লিফলেট আগে পৌঁছে দিতে হবে, এবং তাদের যে কষ্ট দুঃখটা আছে সেটা জানতে হবে, এবং আওয়ামী লীগ আসলে যে সমস্যা দূর করবে সেই ওয়াদা দিতে হবে, এবং দেশের সকল কৃষককে ঐক্যবদ্ধ করতে হবে। আমি সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ আবার আমরা যেন এই হায়নাদের হাত থেকে রক্ষা করে বাংলাদেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, এবং আমাদের কৃষক লীগের কমিটি সমগ্র বাংলাদেশে তৈরি করতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ এই অন্ধকার থাকবে না, আবার আলোর যাত্রা আমরা শুরু করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। আজকে বাংলাদেশে আমাদের নেতা কর্মীর উপর যে জুলুম, অত্যাচার, আজকে সারা বাংলাদেশে প্রায় 1000-এর উপর মাজার ভাঙা, হামলা করা, সেখানে নির্যাতন করা, মুসল্লিদের নির্যাতন করা, মসজিদ ভাঙা, এই তো করে বেড়াচ্ছে। ও জামাতে ইসলামী, ইসলামের নাম বেঁচে রাজনীতি করে সে এই সব কাজে তারা জড়িত, ওই তারেক যে জড়িত। এই হলো বাংলাদেশের অবস্থা, যে বাংলাদেশ আজকে ধ্বংসের দিকে নিয়ে গেল। মাত্র 2 বছরের মধ্যে কিভাবে ধ্বংস হলো? কেউ ঘর ছাড়া, বাড়ি ছাড়া। 1 কোটির উপর আওয়ামী লীগের নেতা কর্মী ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার ছাড়া। নিজের আপন জনকে দেখতে পায় না, পরিবারকে দেখতে পায় না, মা মারা গেলে, বাপ মারা গেলে তাদের দেখতে দেয় না। কতটা মনের কষ্ট দিচ্ছে। এইভাবে তো সহ্য করা যায় না। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশটাকে আবার এই হায়নাদের হাত থেকে রক্ষা করতে হবে। এই বিশ্ব বাটপার আর জামাত যুদ্ধাপরাধী, গ্যান্ডের হামলাকারী, এদের হাত থেকে দেশটাকে রক্ষা করে মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। মানুষের পেটের ভাতের ব্যবস্থা করতে হবে। মানুষের ঘরে ঘরে আবার বিদ্যুৎ পৌঁছাতে হবে। 500-র উপর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকার। একে একে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলি বন্ধ হয়ে মেয়েরা সব বেকার হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ আমলে গার্মেন্টস রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ 2য় স্থানে ছিল, আজকে কোথায় নেমে গেছে? একটা ধ্বংসের স্তূপে পরিণত করে দিল একটা সুন্দর দেশটাকে। কাজে আমি শুধু আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী না, আমি যারা আজকে এই নির্যাতন সহ্য করে যাদের মানে জীবন জীবিকার পথে বাধা, সকলকে বলবো ঐক্যবদ্ধ হতে। ওই কয়েকটা দালাল আর কয়েকটা গুন্ডা, সন্ত্রাস, জঙ্গি ছাড়া, বা ওই ইউনুসের মতো বাটপার আর এই সমস্ত জঙ্গি ছাড়া, চামড়া, জামাত আর বিএনপি ছাড়া বাকি যারা আছে, সব দেশের মানুষকে আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সকলকে রুখে দাঁড়িয়ে এই জুলুম, অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা, হামলা এর জবাব দিতে হবে, এবং সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই বাংলাদেশ এদের হাত থেকে মুক্তি পাবে, এবং ইনশাল্লাহ আমরা অবশ্যই সে মুক্তি পাবে। বাংলাদেশ আবার জেগে উঠবে। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। যে জুলুম, অত্যাচার আজকে সারা বাংলাদেশে প্রায় 1000-এর। তো আপনার নিশ্চয়ই দুটো ছোট ছোট ক্লিপ, যেটা এখন ইয়াতে আসছে, সোশ্যাল মিডিয়াতে এসছে, সেই দুটো ক্লিপ সম্পর্কে আপনারা শুনেছেন। তো আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা একটু কমেন্টে দিবেন, যে ওনার কথাগুলোর মধ্যে আপনার কি মনে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা আমি আপনাকে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে সাথেই শুনেছি, ভালো মতো করে চেষ্টা করেছি। প্রথম ক্লিপটাতে উনি যে কথাগুলো বলেছেন, যে কৃষকের অধিকার ফিরিয়ে দিতে হবে, এবং দুটো নির্দেশনা আছে তার দলীয় নেতা কর্মীদের প্রতি। সেটা হলো লিফলেট আকারে দল এরপরে কৃষকদের উন্নয়ন, কৃষকদের জন্য দল কি করবে সেই অঙ্গীকার করে লিফলেট পৌঁছাইতে বলছেন। 1, 2 বলছেন যে আওয়ামী লীগ ফেরত আসবে, এবং ফেরত আসলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। 3 নাম্বার,
তিনি বলছেন যে আমরা দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছিলাম বলে দেশ সেলেস পুরস্কার পেয়েছিল, এবং আমরা এটাকে আরো এরপরে আমরা আসলে বলেন না ক্ষমতা আসলে আমরা আবারও সেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব। খেয়াল করে দেখেন প্রথমটার মধ্যে একটা হলো, এবং উনি কৃষক লীগের সকল কমিটি, এখন বোঝা যায় উনি কৃষক লীগের উদ্দেশ্যে এখানে বক্তৃতা করছিলেন। কৃষক লীগের সমাবেশ বা কিছুর মধ্যে মানে উনি যে সমাবেশগুলো করেন অনলাইনে, সেগুলোর কোনো একটাতে উনি সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন। সেখানে তিনি কৃষক লীগের সকল কমিটি, সাংগঠনিক কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছেন। প্রথমটার মধ্যে যদি আপনি এই জিনিসটা দেখেন, সেটা হলো বলছেন প্রথমত হচ্ছে আমরা খাদ্য নিরাপদ করব, তার মানে আমরা ক্ষমতায় গেলে আবারও নিরাপদ করব। দেশটা এখন খাদ্য নিরাপত্তাহীন হয়ে পড়েছে, এটা কিন্তু আমরা একসময় স্বয়ংসম্পূর্ণ করছি, আবারও আমরা স্বয়ংসম্পূর্ণ করব, এর অঙ্গীকার। 2 নম্বর হলো কৃষক লীগের সদস্যদেরকে বা যাদের উদ্দেশ্য হয়েছে ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে যে আওয়ামী লীগ কি করেছিল এবং আওয়ামী লীগ ভবিষ্যতে কি করবে সেটার একটা লিফলেট আকারে তৈরি করে উনি প্রচার অভিযানের দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। তো এখানে বোঝা যায় যে আওয়ামী লীগ কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ডে ফেরানোর চেষ্টা করছেন, বা এই কৃষক লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে কৃষকদের উন্নয়নে আওয়ামী লীগ কি করেছে এবং ভবিষ্যতে কি করবে, খাদ্য নিরাপদ আওয়ামী লীগ করেছে, ভবিষ্যতে খাদ্য নিরাপদ করার জন্য কি করবে, এটা হলো ধরেন মূল মেসেজ, এবং কৃষক লীগের সংগঠিত হইতে বলছেন। আরেকটা এখানে যে অন্যান্য সময়ের মতো যেটা উনি বর্ণনা করেছেন যে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ যে ঘরে ঘরে অত্যাচার হচ্ছে, মাকে পিটাচ্ছে, বাবাকে পিটাচ্ছে, এগুলোর কথা উনি উল্লেখ করে উনি কিন্তু আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জাগরিত হওয়ার জন্য কিন্তু মানে করছেন, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। তো প্রথম বক্তৃতার মধ্যে তিনি তার মধ্যে একটাই যে আওয়ামী লীগ আসছে এবং আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ ইভেন ক্ষমতায় আসতে পারে, ক্ষমতা শব্দটা ইউজ না করে কিন্তু এই কথাটা তিনি, এই মেসেজটা উনি দিতে চেয়েছেন। দ্বিতীয়টাতে যদি দেখেন তিনি এখানে বাংলাদেশ এখন নিরাপত্তাহীন, এটা উনি বলেছেন। বাংলাদেশকে আবারও নিরাপদ করতে, মানে আবারও, মানে উনি তার মানে আওয়ামী লীগ ফেরত আসলে, আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ক্ষমতা আসলে বাংলাদেশকে নিরাপদ করবেন, এরকম আশাবাদ ওনার। খাদ্যে নিরাপদ করবেন বাংলাদেশকে, আবারও এইখানেও সেই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যে আমাদের মেয়ে শ্রমিকরা যে বেকার হয়ে যাচ্ছে, তারা যে নিরাপত্তাহীন হয়ে পড়ছে, সেইটার কথা উনি বলছেন। এবং উনি বলছেন ওনারা আসলে, আমরা আসলে বা আওয়ামী লীগ আসলে আবার এই মেয়েদের চাকরির মানে গার্মেন্টসকে আবার ওনারা পুনর্জীবন ঘটাবেন এবং মেয়েদের চাকরি ব্যাপারে নিশ্চিত করবেন। তিনি বিদ্যুতের কথা বলছেন যে আজকে সারা দেশে বিদ্যুৎ নাই, 2 বছরে কি এমন হলো যে বাংলাদেশটার এই হাল হলো। ওনার বক্তব্য 2 বছর কি এমন হয়েছে যে বাংলাদেশের এই হাল হয়েছে, কারা এটা করলো, উনি প্রশ্ন করেছেন। বলছেন যে ওনারা যদি আসেন, আমরা যদি আসি, আমরা আসবো, আমরা আসলে আমরা আবার বাংলাদেশকে এই আগের মতো, আগের অবস্থায় ফেরত, মানে আগের বিদ্যুতের যে সিচুয়েশন ছিল, গ্যাসের যে সিচুয়েশন ছিল, সেই জায়গাতে ওনারা ফেরত দেবেন। কয়েকটা অঙ্গীকার এখানে উনি করেছেন যে আওয়ামী লীগ ফেরত আসলে ওনারা মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করবেন, শৃঙ্খলা পরিস্থিতি এবং কর্মসংস্থান, মেয়েদের কর্মসংস্থানের নিশ্চিত করবেন, পুরো বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবেন, এবং উনি বলছেন যে বিদ্যুৎ পরিস্থিতি, গ্যাস পরিস্থিতি এগুলাকে স্বাভাবিক করবেন। সমস্যায় কিন্তু এক ধরনের, আপনি খেয়াল করে দেখেন, তিনি এক ধরনের ইলেকশন প্লেজের মতো, মানে আমরা আসলে এটা একটা ইলেকশন, এর আগেও আমি বলেছিলাম যে উনি কোনো না কোনো ভাবে একটা ইলেকশন মুডে দলকে নিতে চাচ্ছেন, যে দলটা ইলেকশন মুডে আসতেছে, মানে সামনে একটা ইলেকশন আছে, সেই ইলেকশনে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ জিতবে এবং জিতলে আওয়ামী লীগ কি করবে সেই অঙ্গীকারগুলো করছেন। একই সঙ্গে তিনি তার দলের নেতাকর্মীদের তাদের এই অঙ্গীকারগুলো লিফলেট আকারে ঘরে পৌঁছানোর জন্য বলছেন। সো দুটো বক্তৃতার মধ্যেই এক ধরনের অঙ্গীকার কাজ করতেছে, যে উনি অঙ্গীকার করছেন এবং অ্যাট দ্য সেম টাইম তার নেতাকর্মীদেরকেও ঘরে ঘরে গিয়ে লিফলেট দিয়ে এই অঙ্গীকারগুলো প্রচার করার কথা বলছেন। সো দুটো বক্তৃতার মধ্যে আপনার মোটামুটি একটা যে উনি জনগণের কাছে একটা অঙ্গীকার করছেন যে বাংলাদেশকে পুনরায় আগের অবস্থায় ফেরত আনবেন। এখন আসেন ওনার বক্তব্যের পরে উনি কিভাবে এখন সবচেয়ে আলোচিত ইয়েতে পরিণত। আপনি দেখেন সর্বত্র আজকেও ভারতীয় পত্রপত্রিকায় শেখ হাসিনার যে কে ফেরত দেওয়ার শর্তে ফেরত দেওয়ার শর্তে পরিবেশ, তারেক রহমানের সফরের যে পরিবেশ সৃষ্টির জন্য করা হয়েছে, বাংলাদেশ থেকে শর্ত দেওয়া হয়েছে, মুখপাত্র যে ওপেনলি যেটা কথা হচ্ছে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন